সায়েন্সের মধ্যে আমাদের এই চ্যাপ্টারটা হচ্ছে বড় সবচাইতে বড়, সবচাইতে ঝামেলা, আর সবচাইতে কমপ্লেক্স আমরা বলতে পারি। তো তারপরেও পড়তে তো হবেই, কি আর করার। আচ্ছা, তা আমরা এখন যেটা শিখবো সেটা হচ্ছে ডাটা হায়ারার্কি আর কিছু ফাইল ফাইলের কিছু টার্ম। সো ফার্স্ট অফ অল মানে যে জিনিসটা দিয়ে শুরু হয় আমাদের পুরা সব কিছু ডিজিটাল সিস্টেম বা আমাদের এভরিথিং ডিজিটাল এনিথিং, সব কিছু একটা জিনিস দিয়ে শুরু, সেটা হচ্ছে বিট। বিট শুরু হয় শুধুমাত্র একটা জিনিস, আর এটা শুধুমাত্র এক বিট ইকুয়াল টু জাস্ট দুইটা সংখ্যা, আইদার 0 or 1। তো বাইট কি? 8টা বিট মিলে একটা বাইট। সো 8টা 0 অথবা 8টা 1 অথবা 4টা 0 4টা 1 মিলে একটা বাইট হয়। অ্যান্ড একটা বাইট ইকুয়াল টু হচ্ছে একটা তোমার অ্যালফাবেট অথবা জাস্ট একটা নাম্বার অথবা একটা সিম্বল। এটা হইতেছে এক বাইট। ফিল্ড কি? ফিল্ড হইতেছে গিয়ে যখন কিছু ক্যারেক্টার মিলে একটা, তোমার কয়েকটা বাইট মিলে যখন একটা মিনিংফুল কিছু তৈরি হয়, লাইক PREETY, PREEE, টোটাল 6টা ওয়ার্ড। সো 6 বাইট মিলে তোমার এখানে একটা ফিল্ড তৈরি হয়েছে, প্রীতি। আর বা ধরো ফিল্ড এটা বলার থেকে আমরা যে টেবিল বানাই, তো টেবিলের যে আমরা হেড দেই, এই হেডগুলোকে আমরা ফিল্ড বলতে পারি, রাইট? যেরকম রিপোর্টে আমাদের সবার নাম ইনক্লুড করার জন্য যে হেডটা দেই সেটার নাম হচ্ছে নেম। সো এইটাকে আমরা বলতে পারি নেম, ফিল্ড। সো ফিল্ডকে আমরা একটা নেমকে একটা ফিল্ড বলতে পারি, নেম সেকশনকে একটা ফিল্ড বলতে পারি। দেন হচ্ছে রেকর্ড। রেকর্ড হইতেছে যখন কয়েকটা রিলেটেবল ফিল্ড মিলে একটা সিঙ্গেল এন্টিটি করে। যেরকম ধরো আমি দেখাইতে চাইতেছি কারা আমাদের এই গ্রুপে আছে। তো আমি কি অ্যাড করতেছি? সিরিয়াল নাম্বার, সিরিয়াল নাম্বারের পরে নেম, নেমের পরে দিচ্ছি হচ্ছে আইডি নম্বর, আইডি নম্বরের পরে দিচ্ছি ওয়ার্ক পার্সেন্টেজ। সো এই যে 4টা ফিল্ড, এই 4টা ফিল্ড মিলে আমাদের একটা জিনিসকে প্রেজেন্ট করতেছে, সেটা হচ্ছে আমাদের রিপোর্ট। সো এইটাকে আমরা বলতেছি রেকর্ড। এই আমাদের ইনফরমেশনগুলোকে আমরা বলতেছি একটা রেকর্ড। দেন যখন এই গ্রুপ অফ রিলেটেড রেকর্ডস অফ দ্য সেম টাইম, মানে সেম টাইপের যখন হয়, মানে যখন ধরো যে অনেকগুলা রিপোর্ট টিচারের কাছে জমা হবে, এরকম সবগুলোর মধ্যে এরকম অনেকগুলা সব স্টুডেন্টদের রিপোর্ট, মানে রিপোর্ট আছে, মানে কি বলি ইনফরমেশন আছে, এরকম অনেকগুলা রিপোর্ট মিলে একটা ফাইলই তো আমরা টিচারকে দিই, সবার রিপোর্ট মিলে কম্পাইল করে জিপ ফাইল করে তো টিচারের কাছে দিই। তো এইটাকে আমরা বলতেছি কি? ফাইলস। আর যখন অনেকগুলো ফাইলস হয়, ফাইলস এরকম টিচার কি করবে, 15 ব্যাচের রিপোর্ট এগুলা, 14 ব্যাচের রিপোর্ট এগুলা, 13 ব্যাচের রিপোর্ট এগুলা, এরকম টিচার যখন তার কাছে রেখে দিবে স্টোর করে, তখন সেটাকে আমরা বলতেছি ডাটাবেস। তো আমাদের ট্র্যাডিশনাল যে ফাইল এনভায়রনমেন্ট আছে, এইটাতে কিছু প্রবলেম আছে আমাদের। তো সেই প্রবলেমগুলো কি কি আমরা একটু জানবো। তো ফার্স্ট অফ অল যে প্রবলেমটা আছে সেটা বলেছে ডাটা রিডান্ডেন্সি অ্যান্ড ইনকনসিস্টেন্সি। তো এটা জিনিসটা কি বলতেছে? ডাটা ইজ ডুপ্লিকেটেড অ্যাক্রস মাল্টিপল সিস্টেম লিডিং টু ওয়েস্টেড স্টোরেজ অ্যান্ড inconsistencies where the same information may be represented differently in different system. হ্যাঁ, হ্যাঁ হ্যালো, নাহিয়ান আসসালামু ভাই, আলাইকুম ওয়ালাইকুম ফাহিম। আসসালাম ভাই। হ্যাঁ ভাই বলো। ওই একটু ভিডিও রেকর্ড করতেছিলাম ভাই, বলো। ওই যে 9টায় ক্লাস আছে, আহ, আচ্ছা থাকুক, ক্লাস করি, আমরা করবে না? কিছু বুঝি না না। জয়েন দিয়ে রেখো অ্যাটেন্ডেন্সের জন্য। ওই একবার ঢুকলেই অ্যাটেন্ডেন্স কাউন্ট করে নেয়। আচ্ছা তাহলে দুধ দিয়ে দিই। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা ঠিক আছে ভাই, থ্যাংক ইউ। ওকে।
ওকে, সো ডাটা রিডান্ডেন্সি আর ইনকনসিস্টেন্সি আমরা কি বলতেছিলাম, ডাটা হচ্ছে অনেকগুলা জায়গায় ডুপ্লিকেট ডাটা থাকে। সো এটা কীভাবে আমরা বুঝতে পারি যে আমাদের একই রকম ছবি থাকে, মানে আমাদের গ্যালারিতে একই রকম ছবি পড়ে থাকে। সো এটাকে আমরা কি বলতেছি, ডাটা ইনকনসিস্টেন্সি ও ডাটা ডুপ্লিকেশন, মানে ডাটা ডুপ্লিকেট থাকা। তো এটাকে অনেক জায়গা অনেক নষ্ট হয়। তো এটাকে বলা হচ্ছে ডাটা রিডান্ডেন্সি অ্যান্ড ইনকনসিস্টেন্সি। দেন আমরা বলতেছি প্রোগ্রাম ডাটা ডিপেন্ডেন্স। সো প্রোগ্রাম ডাটা ডিপেন্ডেন্সটা কি, চেঞ্জেস ইন সফটওয়্যার প্রোগ্রাম অফেন রিকোয়ার্স মডিফিকেশন টু দ্য ডাটা মেকিং মেইনটেন্যান্স কস্টলি অ্যান্ড কমপ্লেক্স। সো আমরা ধরো আমাদের একটা সফটওয়্যার আছে মেসেঞ্জার। সো এই মেসেঞ্জারে যখন কোনো একটা আপডেট আসতো, ধরো একটা মেসেঞ্জার এরকম আপডেট আসতো, তখন হইতেছে ওই জিনিসটা ওদের জন্য অনেক কস্টলি ছিল। বাট এখন জিনিসটা অনেক ইজিলি হয়ে যায়, আমাদের প্লে স্টোরে আপডেটও আসে না, মেসেঞ্জারের ভিতরেই ওরা হচ্ছে নিজেরা আপডেট করে সব কিছু ঠিকঠাক করে ফেলে। সো এটা হচ্ছে মেইনটেনেন্স আর খরচ তাদের জন্য অনেকখানি কমাইছে। দেন হচ্ছে ট্র্যাডিশনালের আরেকটা প্রবলেম ছিল ল্যাক অফ ফ্লেক্সিবিলিটি। সো ট্র্যাডিশনাল সিস্টেমস আর ডিজাইন ফর scheduled report and struggle to respond unplanned or ad hoc information request to a টাইমলি ম্যানার। সো ল্যাক অফ ফ্লেক্সিবিলিটি বলতেছে যে মানে ওদের যেভাবে তৈরি করা হইতো ট্র্যাডিশনাল ফাইল এই ট্রান্সফারিং সিস্টেম বা ফাইলিং সিস্টেমটা, সেইখানে মানে ওরা ফ্লেক্সিবিলিটি মানে কোনো চেঞ্জ আনবে, তো এইরকম কোনো অপশন তারা রাখতো না। তারা ভাবতো যে একবার বানায় ফেলছি তো বানায় ফেলছি শেষ। লাইক আমরা গভর্নমেন্ট ওয়েবসাইট আগেরগুলো যদি দেখি, যে একই ইনফরমেশন দিয়ে একটা ওয়েবসাইট বানায় রাখছে, শেষ, ওইখানে আর কোনো চেঞ্জ করে না। এটা হচ্ছে ট্র্যাডিশনাল ফাইল সিস্টেম। বাট এখন কি হয়, ওয়েবসাইটে প্রতি ঘন্টায় কোনো না কোনো চেঞ্জ হয়ই। সো এইটা হচ্ছে আমাদের এই কী জানি বলে প্রোগ্রাম ডাটা ডিপেন্ডেন্স। এটা ওদের আরেকটা প্রবলেম ছিল। ল্যাক অফ ফ্লেক্সিবিলিটি বললাম নাকি কি বললাম, আচ্ছা ল্যাক অফ ফ্লেক্সিবিলিটি বললাম। দেন আমাদের আছে হচ্ছে পোর্ট সিকিউরিটি। পোর্ট সিকিউরিটিতে বলতেছি আগে যখন এইরকম ওয়েবসাইট বা এরকম কোনো ফাইল সিস্টেম বা যাই বলি না কেন আমরা তৈরি করা হইতো, সেটা সিকিউরিটি খুবই পোর ছিল। মানে এখনকার সময়ে যে ওয়েবসাইটের যে সিকিউরিটিগুলো আছে, ওই লেভেলের সিকিউরিটি আগে কখনোই ছিল না। দেন হচ্ছে ল্যাক অফ ডাটা শেয়ারিং অ্যান্ড অ্যাভেলেবিলিটি। সো আগে যখন তারা ওয়েবসাইটে কোনো কিছু চেঞ্জ আনতে চাইতো বা ডাটা শেয়ার করতে চাইতো, কোনো কিছু করতে চাইতো, তখন ওইটা বহুত প্রবলেমেটিক ছিল, বহুত। এই জিনিসটা মানে করাই যেত না। মনে করো একদম ইঞ্জিনিয়ারদের এই যে কাজটা এখন করতে 2 মিনিট লাগে, সেই কাজটা করতে মনে করো একদম 7 দিন 8 দিন প্রবলেম পর্যন্ত মানে দিন লেগে যেত। তো এই একটা প্রবলেম ছিল যে আমাদের ডাটা শেয়ারিং অ্যান্ড অ্যাভেলেবিলিটি এটা অনেক লিমিটেড ছিল। আমরা একটা দেখব যে একটা হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্টের ডাটাবেসটা আসলে কীরকম হয়, মানে এই ডাটাবেস কীভাবে হয়। তো একটা হিউম্যান রিসোর্স ডাটাবেস মানে একটা হিউম্যান রিসোর্স ম্যানেজারের কাছে এই ডাটাবেস আছে, যেই ডাটাবেসে এক্সেলের হেডার হইতেছে এমপ্লয়ি আইডি, নেম, এসএসএন, দেন পজিশন, দেন ডেট হায়ার, দেন গ্রোস পে, এরকম অনেকগুলো টেবিল হেডার দিয়ে তার কাছে একটা ডাটাবেস আছে। সো এই ডাটাবেসটা স্টোর আছে কোথায়, তোমার এই ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম বা ডিবিএমএস এর মধ্যে আমরা বলতে পারি। সো ডিবিএমএস হইতেছে এটার মনে করো মিডলম্যান হইতে পারে। সো যখন কোনো একদল দেখতে চাবে যে এমপ্লয়ীদেরকে কি বেনিফিট দিতে চায়, তখন তারা কি করতে পারে, এমপ্লয়ি নেম দেখবে, তাকে কি এসএসএন প্রোভাইড করা হয়েছে সেটা দেখবে, তাকে হেলথ কেয়ারে কী প্রোভাইড করা হচ্ছে সেটা দেখবে। আবার যখন তারা দেখতে চাচ্ছে তাদের পে রোলে কী দেওয়া হয়, মানে পে রোলে তাদের নেম দেখবে, তাদের এসএসএনটা দেখবে, তারপরে দেখবে হচ্ছে তাদের গ্রস পেমেন্ট কত দেওয়া হইতেছে এবং নিট পেমেন্ট কত দেওয়া হইতেছে। তো এইভাবে হচ্ছে তোমার এই ডাটাগুলো ডিবিএমএস ম্যানেজমেন্ট সফটওয়্যারের মাধ্যমে বা সিস্টেমের মাধ্যমে তোমার যখন আমরা কোনো কিছু সর্টিং করি বা কোনো কিছু দেখতে চাই, এই মিডল ম্যানের মাধ্যমে মনে করো সবার কাছে ডাটা ডেলিভারিটা হয়। এই ভিডিও করতে হয়তো বা আমাদের 1.5 ঘন্টার বেশিও লেগে যেতে পারে।
আচ্ছা, তো ডিবিএমএস কি বা ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম কি? ডাটাবেস ম্যানেজমেন্ট সফটওয়্যার হইতেছে গিয়ে তোমার ডাটা যে স্টোরেজ আছে এটাকে সেন্ট্রালাইজ করে। সেন্ট্রালাইজ মানে সব কিছু একদম মাঝখানে কাজ করে, মানে আমাদের ডাটাবেসটাকে আমাদের হিউম্যানের সাথে কানেক্ট করে। যখন আমরা কোনো কিছু চাই তখন তো আমরা সার্ভারের কাছে চাই না, তখন আমরা ম্যানেজমেন্ট সফটওয়্যারের কাছেই তো বলি যে কমান্ড দেই যে এইটা লাগবে আমার। কমান্ড পাওয়ার পরে ও কি করে, ও হচ্ছে গিয়ে তখন ইসের কাছে যায়, কি জানি বলে, আহ, এই ডাটাবেসে দেখে, ডাটাবেসে দেখে দেন ওইখান থেকে ইনফরমেশন নিয়ে প্রোভাইড করে দেয়। তো এইটা হচ্ছে গিয়ে সিস্টেম, ডিবিএমএস এর কাজ। দেন এখন আমরা যেটা দেখব সেটা হচ্ছে রিলেশনাল ডাটাবেস টেবিল। তো এই জিনিসটা আমরা অলরেডি একবার কলেজে শিখে আসছি। তো আমরা একটু দেখি, তো আমরা আগে একটু দেখি প্রাইমারি কি আর ফরেন কিটা একবার দেখে আসি। সো প্রাইমারি কি কি একটা ইউনিক ফিল্ড যেটা শুধুমাত্র মানে একদম ইউনিকলি হইতেছে কি করে, যেরকম মানে করে, মানে এটার কোনো ডুপ্লিকেট কোনো কিছু নাই। যখন ধরো তুমি একটা টেবিল করতেছো যেখানে সাপ্লায়ারের ইনফরমেশন আছে, সো সাপ্লায়ারের নেম সেম নেম অনেকের থাকতে পারে, কিন্তু সাপ্লায়ারের নাম্বার, এই নাম্বারটা তো সবার কাছে থাকবে না, মানে সবার ডিফারেন্ট নাম্বার থাকবে। সো এখানে নাম্বারটা হবে প্রাইমারি কি। আর ফরেন কিটা কি, যেটা হচ্ছে তোমার মানে অনেকগুলো টেবিলের সাথে একটা কানেক্ট করে। তো মানে এটা কীরকম, এ ফিল্ড ইন ওয়ান টেবিল দ্যাট লিঙ্কস টু দ্য প্রাইমারি কি ইন অ্যানাদার টেবিল। তো এটা কীভাবে হইতে পারে, তো সেইটা আমরা বোঝার জন্য, একদম প্র্যাকটিক্যালি বোঝার জন্য এই টেবিলগুলোতে আসি। তো ফার্স্ট অফ অল আমাদের এইখানে একটা টেবিল, আর এই সেকেন্ডে হইতেছে একটা টেবিল। তো আমাদের এখানে দেখি আমাদের কি কি হেডার আছে, সাপ্লায়ার নাম্বার হেডার আছে, সাপ্লায়ার নেম একটা হেডার আছে, সাপ্লায়ার স্ট্রিট একটা হেডার আছে, সাপ্লায়ার সিটি, সাপ্লায়ার স্টেট, সাপ্লায়ার জিপ, অনেক এগুলো এতগুলো হেডার আছে। তো আমাদের প্রথম টেবিলে এখানে আমাদের প্রাইমারি কি আমরা কি বলতে পারি, এই সাপ্লায়ার নাম্বারটা, এটা আমাদের প্রাইমারি কি। তো তুমি এক্সেলে এইখান থেকে এই ইনফরমেশনগুলোকে আরেকটা টেবিলে নিয়ে যেতে চাইতেছো। তো যখন তুমি আনার জন্য তুমি কমান্ড দিবা যে এইখানে আমার এই টেবিলের মানে এদের ইনফরমেশনগুলো লাগবে যাদের সাপ্লায়ার নাম্বার হচ্ছে 82598444। সো এক্সেল যখন এই সাপ্লায়ার নাম্বারগুলোর বেসিসে আগের টেবিলটা থেকে এই নতুন টেবিলে যখন ইনফরমেশনগুলো নিয়ে আসবে, তো যেই নাম্বারের উপর ভিত্তি করে ওইখান থেকে এখানে নিয়ে আসবে সেটাকে আমরা বলতেছি ফরেন কি। এখন ফরেন কিতে এখন এটা তো মনে করো তোমার আরেকটা ডাটাবেস হয়ে গেল, কিন্তু এই ডাটাবেসে এই ফরেন কিটাও প্রাইমারি কি হইতে পারে, আবার বা ও যদি অন্য কোনো কিছু আরও মানে আরও বেটার ওয়েতে থাকে সেটাও আমাদের প্রাইমারি কি হিসাবে আমরা বলতে পারি। যেখানে যেরকম এখানে পার্ট নাম্বার নামে একটা জিনিস আছে, এটা হয়তো বা আরও প্রাইমারি কি ক্যারেক্টারিস্টিক্স ক্যারি করতেছে, যার কারণে এটাকে এখানে প্রাইমারি কি হিসাবে রাখা হয়েছে। তো আমাদেরকে যদি বলি দেন হচ্ছে ডাটাবেস ডিজাইন কেমনে করে, তো কনসেপচুয়াল ডাটাবেস ডিজাইন ছিল। সো এইখানে আমাদের যেইভাবে কাজটা করা হইতো সেটা হচ্ছে ফোকাসেস অন গ্রুপিং ডাটা এলিমেন্টস লজিক্যালি টু মিট বিজনেস ইনফরমেশন নিডস, আইডেন্টিফাইজ রিলেশনশিপ অ্যামং ডাটা এলিমেন্টস, eliminates data redundancy and organizes data for specific application. তো ফার্স্ট অফ অল আমরা এমন একটা ডাটাবেস তৈরি করব যে ডাটাবেসে আমাদের একটা বিজনেস চালানোর জন্য যতগুলো ইনফরমেশন দরকার সেই ইনফরমেশনগুলো থাকবে, এবং এই ডাটাবেসগুলো থেকে যাতে আমি ইজিলি ইনফরমেশন এক্সট্র্যাক্ট করতে পারি ডাটাবেসটাকে আমরা এইভাবে হচ্ছে অর্গানাইজ করব। দেন বলা হচ্ছে নর্মালাইজেশন। নর্মালাইজেশনে বলা হচ্ছে এ প্রসেস টু স্ট্রিমলাইন কমপ্লেক্স গ্রুপিংস অফ ডাটা ইন্টু স্মলার স্টেবল স্ট্রাকচার টু এলিমিনেট redundant data and occur many to many relationship. Example, an order with multiple parts. আচ্ছা, এটা আমরা যেটা ইজি ভাষায় যদি বলি তাহলে আমরা এমনভাবে ডাটাবেসটা তৈরি করব যাতে করে আমাদের ডাটা হচ্ছে ডুপ্লিকেট না থাকে, ডুপ্লিকেট ডাটা যাতে ক্রিয়েট না হয়। এটা বোঝার জন্য আমরা এই টেবিলটায় আসি। তো ধরো তুমি এইখানে দিছো হচ্ছে সাপ্লায়ার
স্ট্রিট লেখছো, সাপ্লায়ার স্ট্রিটে তুমি লেখছো 74 5th এভিনিউ 1277 এরকম দিয়ে ডিটেলসে লেখছো। আরেক জায়গায় তুমি কি লেখছো, সাপ্লায়ার অ্যাড্রেস, ওইখানেও মনে করো তুমি এই সেম ইনফরমেশনটা দিছো, কারণ তোমার হয়তো জিনিসটা চোখে আসে নাই, তুমি হচ্ছে অ্যাড্রেস থেকে সার্চ দিছো পাও নাই, সো তুমি ওই অ্যাড্রেস নামে আরেকটা ইনফরমেশন অ্যাড করো, ওখানে করে দিলা। সো তোমার ডাটা কি হচ্ছে, ডাটা রিডান্ডেন্সি হচ্ছে। ডাটা রিডান্ডেন্সি মানে কি, ডাটা ডুপ্লিকেশন হইতেছে। এটার কারণে কি হচ্ছে, মেনি টু মেনি রিলেশনশিপ হয়ে যেতেছে, একটার সাথে অনেকগুলো সম্পর্ক হয়ে যেতেছে, সেম জিনিসই হইতেছে আর কি, ডাটা ডুপ্লিকেশন। এই জন্য আমরা ডাটা নর্মাল করার জন্য যেটা করব সেটা হচ্ছে দেখব যাতে ডাটা রিডান্ডেন্সি না হয় বা ডাটা যাতে ডুপ্লিকেট না হয়। দেন আমরা বলবো হচ্ছে এনটিটি রিলেশনশিপ ডায়াগ্রাম বা ইআরডি যেটা করব। সো ইআরডি কি, একটা হচ্ছে ভিজুয়াল রিপ্রেজেন্টেশন অফ দ্য ডাটাবেস স্ট্রাকচার শোয়িং এন্টিটিস অ্যান্ড দ্য রিলেশনশিপ লাইক এন্টিটিস রিপ্রেজেন্টেড বাই বক্সেস ইজ সাপ্লায়ার পার্ট অর্ডার relationship lines connecting entities is a one to many or many to many relation. Example, a single order can contain multiple line items, each part is supplied by one supplier. সো আমরা জানি আমাদের রিলেশনশিপ দুই ধরনের হয়, ওয়ান টু মেনি অ্যান্ড মেনি টু মেনি। তো এইখানে যেটা হবে সেটা হচ্ছে আমাদের যেই রিলেশনশিপগুলো আছে, যে ডাটাবেসে আমাদের এই একটা সেলের সাথে আরেকটা সেলের যেই যে কানেকশন বা রিলেশনশিপ যেটা আছে, সেইটা হবে হচ্ছে আমাদের আইদার ওয়ান টু ওয়ান হবে অথবা ওয়ান টু মেনি, মেনি টু মেনি হবে। তো এর বাইরে আমরা যাব না, এর বাইরে আমরা করব না। এইভাবেই হচ্ছে আমাদের ইআরডি যেটা আছে বা রিলেশনশিপ যেটা আছে, এভাবে আমরা জিনিসটাকে আমরা ক্রিয়েট করব। আর এটা হচ্ছে আমাদের ওই নর্মালাইজ টেবিল ক্রিয়েটেড ফ্রম অর্ডার। তো এটা ওরকম দেখার মতো কিছু না। এরপরে আছে আমাদের বিগ ডাটা। বিগ ডাটা হইতেছে যখন অনেক বড় আমাদের ডাটাবেস তৈরি হয়ে যায়, তখন সেটাকে আমরা বিগ ডাটা বলি। তো আমাদের এই বিগ ডাটার চ্যালেঞ্জ আছে কিছু, সেটা ফার্স্ট অফ অল হচ্ছে এক্সপ্লোশন অফ ডাইভার্স ডাটা সোর্সেস। সো ট্র্যাডিশনাল ডাটা কনসিস্টেড অফ structured transaction data suitable for relational databases. Recent data sources include web traffic, email, social media, sensor data, and machine generated data. These datasets are often unstructured or semi structured, making them incompatible with traditional DBMS. সো আমাদের যে ট্র্যাডিশনাল ডাটাগুলো আছে, এইগুলার ভিতরে তোমার রিলেশনাল যে ডাটাবেসগুলো, মানে যে রিলেশনাল যে ডাটাবেস মানে ওয়ান টু ওয়ান আর মেনি টু মেনি, সো এইগুলার ভিতরে আমাদের রিসেন্ট ডাটা যেগুলো, মানে রিসেন্ট ডাটা বলতে এখন আমরা যদি বলি, ধরো তুমি সময় টিভির দেখো, সময় টিভির ওদের ওয়েবসাইটটা দেখো। সো ওইখানে ওরা কি করে, অলওয়েজ ওদের রিসেন্ট ডাটা রাখতে হয় সব কিছুর, মানে সব কিছু ওদের সব কিছু একদম আপ টু ডেট রাখতে হয়। কিন্তু আমাদের হচ্ছে এত বড় ডাটা থাকার কারণে ওদের হইতেছে তোমার এই ট্র্যাডিশনাল যে সিস্টেমটা, মানে মানে ধরো ট্র্যাডিশনাল যে ডাটা আছে ওইটার সাথে এই জিনিসটা যায় না। কারণ ট্র্যাডিশনাল ডাটা ডাটা আমরা কি জানি, ওই জিনিসগুলো সাধারণত আপডেট করা হইতো না, একদম ফিক্স থাকতো, কোনো চেঞ্জ কোনো কিছু করা হইতো না বা হইতোও না, ওই রকম করে আর কি জিনিসটাকে সাজানো হইতো, ওইভাবেই এটা কাজ হইতো। সো আমাদের এখানে ডাইভার্স ডাটা সোর্স থাকার কারণে আমরা এইটা অনেক বেশি টাফ হয়ে যেতেছে, যে এত এত ডাটা যে কোনখানে কি চেঞ্জ হবে, এই জিনিসটা অনেক হার্ড হয়ে যায়। দেন টেকনোলজিক্যাল রিকোয়ারমেন্ট হইতেছে, এত বড় ডাটাবেস হ্যান্ডেল করার জন্য আমাদের যেরকম পাওয়ারফুল হার্ডওয়্যার দরকার, সেইগুলাও কিন্তু আমাদের একটা বাউন্ড, এটা খরচ অনেক বেড়ে যায়। আবার দেখা যায় যে মেনটেনেন্স কস্ট, দেন আমাদের ওয়ান টাইম কস্ট, যেটা লিজিং হইতে পারে আর যে কোনো মাধ্যমেই হোক, এইগুলো আর কি অনেক বড় হয়ে যায়। দেন আমাদের হচ্ছে বিজনেস ইন্টেলিজেন্স ইনফ্রাস্ট্রাকচার। তো আমাদেরকে যদি বলে যে বিজনেস ইন্টেলিজেন্স কিভাবে কাজ করে বা আমাদের এটা ইনফ্রাস্ট্রাকচারটা কি, তো তখন আমাদের অ্যান্সার হইতেছে এইটা, যে ফার্স্ট অফ অল ডাটা ওয়্যারহাউস অ্যান্ড ডাটা মার্ট। সো ডাটা ওয়্যারহাউস হইতেছে যেখানে আমাদের এখান থেকে আমরা দেখব
These data warehouses are used to support decision making and reporting. সো ডাটা ওয়্যারহাউস কি হয় আমরা যদি বলি, ডাটা ওয়্যারহাউস হচ্ছে আমাদের অনেক বড় ডাটাবেস, যেখানে আমাদের একদম নতুন ডাটাগুলোও থাকে এবং ওল্ড ডাটাগুলোও থাকে। সো এইগুলার মাধ্যমে আমরা কি করতে পারি, ইজিলি হচ্ছে ডিসিশন মেকিং এবং ওই রিপোর্টিং করতে পারি। কারণ যেহেতু আমাদের কাছে অনেক ডাটা আছে, আমরা হচ্ছে গিয়ে যত বড় ডাটা তত বেটার অ্যানালাইসিস, যেটা আমরা জানি। অন্যদিকে ডাটা মার্ট কি, ডাটা মার্ট হইতেছে গিয়ে তোমার স্মলার। তো এটা হইতেছে গিয়ে তোমার এখানে ইনফরমেশন বা বলতে পারো যে খুবই কম থাকে, লাইক সেলস অর মার্কেটিং। বাট অন্যদিকে ধরো ফাইন্যান্স আর অ্যাকাউন্টসের এইগুলো অনেক বড় থাকে, ওদের একদম যেই শুরু থেকে শেষ পর্যন্ত সব ওদের ডাটা রেখে দিতে হয়। কিন্তু মার্কেটিংয়ে এমন না, মার্কেটিংয়ে আছে 50 বছর আগে তোমার ওদের যে মার্কেটিং স্ট্র্যাটেজি ছিল, এখন তো সেই মার্কেটিং স্ট্র্যাটেজি নাই। সো ওদের তো ওরকম ওল্ড আউটডেটেড ডাটা রেখে লাভ নাই, ওদেরকে সবসময় আপ টু ডেট ডাটা রাখতে হয়। সো এইটা হচ্ছে ডাটা মার্ট, সরি এই কি জানি ডাটা ওয়্যার মার্ট, হ্যাঁ সরি। দেন আমাদের আরেকটা হচ্ছে হাডুপ। So Hadoop কি? Hadoop is an open source software framework that allows organizations to process large data set in distributed manner. It can handle both structured and unstructured data, is designed to process vast amounts of information across many low-cost computers. Hadoop is commonly used for big data analytics and can store and process data from various sources like social media, then machine generated data and transaction logs. সো হাডুপ হইতেছে আমাদের ধরো এই ফেসবুক থেকে আমরা হইতেছে তোমার দেখতে চাইতেছি আমার একটা গ্রুপ আছে বা পেজ আছে, এই পেজে আমাদের রিচ কত, এই পেজের ভিডিওর মাধ্যমে আমাদের রেভিনিউ কত, অনেক কিছু থাকে। সো এটা একটা ওপেন সোর্স, ফেসবুক একটা ওপেন সোর্স, অ্যান্ড এইখান থেকে যখন আমরা এই ডাটা সেটগুলা ইজিলি নিয়ে আসি, আমাদের তো উদাহরণ দিয়ে দেখাই তোমাকে হাডুপের, যে জাস্ট আমাদের পেজ, এই পেজের জন্য এতগুলা ইনফরমেশন ওরা আমাদেরকে প্রোভাইড করছে, এই যে হ্যাঁ এতগুলা ইনফরমেশন ওরা আমাদেরকে প্রোভাইড করছে। তো এইটাই হতেছে হাডুপ, যে অনেক ওপেন সোর্স থেকে ডাটাগুলা কালেক্ট করে দেন আমাদের এই বিগ ডাটা অ্যানালাইসিসের জন্য আমাদেরকে ডাটা তারা প্রোভাইড করে। দেন বলা হচ্ছে ইন মেমোরি কম্পিউটিং। সো ইন মেমোরি কম্পিউটিং কি? ইন মেমোরি কম্পিউটিং ইউজেস দ্য কম্পিউটারস মেইন মেমোরি RAM instead of traditional disk storage to store and retrieve data. This allows for faster data processing and query response times. It is especially useful for real-time analytics and large data set that would typically require significant time to process, usually traditional database management. সো ইন মেমোরি কম্পিউটারটা কি? আমরা কম্পিউটারের স্ট্রাকচারে কি জানি, সব কিছু হার্ড ডিস্কে সেভ থাকে। হার্ড ডিস্ক মানে আমরা যখন কোনো কিছু কমান্ড দেই সেটা ফার্স্ট অফ অল র্যামে যায়, র্যাম থেকে দেন ওটা হার্ড ডিস্কে যায়, হার্ড ডিস্ক থেকে ওটা প্রসেসরে যায়, প্রসেসর থেকে ওইটা আবার হার্ড ডিস্কে যায়, হার্ড ডিস্ক থেকে ওইটা আবার র্যামে যায়, র্যাম থেকে ওইটা আবার আমাদের কাছে আসে। কিন্তু হার্ড ডিস্ক তোমার অনেক স্লো, হার্ড ডিস্কের কারণে এই জিনিসটা হচ্ছে স্লো হয়ে যায়। আমরা যখন স্ট্যাটা নিয়ে কাজ করি, স্ট্যাটা কিন্তু আমাদের অনেক বিগ অ্যানালাইসিস, আমরা কিন্তু স্ট্যাটার 1%-এরও 100%-এরও 1%-এরও 100%-এর 1%ও জানি না। এটা হচ্ছে এত বড় একটা ডাইভার্সিফাইড জিনিস। সো এই স্ট্যাটাতে আমাদের কি হয়, আমরা যখন ওই একটা ডাটা নিয়ে কপি পেস্ট করে রাখি, মানে ডাটা ইনপুট দেওয়ার পরে ওইটা কিন্তু আমাদের রিসে যায় না, মানে কি জানি বলে, ওটা কিন্তু আমাদের হার্ড ডিস্কে সেভ হয় না, ওটা আমাদের র্যামে থাকে। তো র্যামে থাকার কারণে কি হয়, আমরা কমান্ড দেওয়ার কিন্তু সেকেন্ডের মধ্যেই তোমার জিনিসটা আমাদের সামনে একদম অ্যানালাইসিস হয়ে চলে যেতেছে। তো প্রসেসটা কি হচ্ছে, আমাদের কমান্ড যাচ্ছে র্যামে, র্যাম থেকে প্রসেসর থেকে প্রসেস হয়ে আবার র্যামে, দেন আমাদের কাছে আসতেছে। তো কোনো হার্ড ডিস্কের কাছে যাইতেছে না, কোনো প্রসেস স্লো হইতেছে না, যার কারণে এই কাজটা যদি না করা হইতো তাহলে আমাদের স্ট্যাটা যেটা আছে, স্ট্যাটার আউটপুট আসছে দেখা যেত 2 মিনিট 3 মিনিট করে লেগে যাইতেছে। দেন আমরা যদি বলি সেটা হচ্ছে অ্যানালাইটিক প্ল্যাটফর্ম। অ্যানালাইটিক প্ল্যাটফর্ম কি বলতেছে, অ্যানালাইটিক
platforms are specialized systems designed for high speed analytics and query processing. সো এই জিনিসটা আমরা যদি একদম ইজি ভাষায় যদি বলি যে আমাদের কিছু অ্যানালাইটিক্যাল সফটওয়্যার যেগুলো হইতেছে আমাদের এই অ্যানালাইসিসকে অনেক বেশি ইজি করে দেয়, যার কারণে আমরা যে কোনো ইনফরমেশনের আউটকামস অনেক ভালোভাবে করতে পারি, ভালোভাবে নিয়ে আসতে পারি, অতি সহজে নিয়ে আসতে পারি এবং খুব কম সময়ের মধ্যে নিয়ে আসতে পারি। সো এটা কীরকম, যেটা যেটা হচ্ছে আমাদের স্ট্যাটা আছে, আইবিএম এসপিএসএস যেটা দিয়ে আমরা ডাটা নর্মালের কাজ করি সেইটা আছে, তারপরে হচ্ছে মাইক্রোসফটের পাওয়ার বিআই আছে। সো এইগুলো হচ্ছে আমাদের অ্যানালাইটিক প্ল্যাটফর্ম। ওকে, তো অনেক কিছু আমরা জানলাম। এরপরে আমরা জানবো এই অ্যানালাইটিক্যাল কিছু টুলস আছে। দেন ফার্স্ট অফ অল হচ্ছে আমাদের ওলাপ বা অনলাইন অ্যানালাইটিক্যাল প্রসেসিং। সো ওলাপটা কি? ওলাপ হচ্ছে মাল্টি ডাইমেনশনাল ডাটা অ্যানালাইজ। এখন মাল্টি ডাইমেনশনাল ডাটা তোমাকে কেমনে বুঝাই? তো মাল্টি ডাইমেনশনাল ডাটা হচ্ছে ওই যে রুবিক্স কিউব তো দেখছো, তো রুবিক্স কিউব কিন্তু প্রতিটা এক একটা ব্লক, এক উপরের দিকে আই গেস 4টা করে ব্লক থাকে, সব সাইডে 4টা করে ব্লক থাকে, এক একটা ব্লকে আবার 4টা করে কালার থাকে। তো এই জিনিসটাকে বলা হয় মাল্টি ডাইমেনশনাল। সো আমাদের এই যে যখন ডাটাবেজ নিয়ে কাজ করি, তো এরকম কিছু কিছু ডাটাবেজ আছে মাল্টি ডাইমেনশনাল, মানে তোমার এক একটা ব্লকের মধ্যে এক একটা সেক্টরের ইনফরমেশন থাকে। মানে এখন জিনিসটা কি, তোমার একটা রিসার্চের ডাটা একটা ব্লক, আরেকটা রিসার্চের ডাটা আরেকটা ব্লক, আরেকটা রিসার্চের ডাটা আরেকটা ব্লক, এরকম অনেকগুলা ব্লক, কয়েকটা ব্লক মিলে তোমার এই একটা রুবিক্স কিউব বা আমাদের একটা মাল্টি ডাইমেনশনাল ডাটাবেস তৈরি হয়। মানে কারোর সাথে কারো খুব একটা মিল নাই, কিন্তু যখন তুমি এটা অ্যানালাইসিস করবা তখন তোমার সামনে অনেক মানে কি বলবো, মানে অনেক ডিটেইলড এবং খুবই কম্প্রিহেন্সিভ একটা আউটকাম আসবে, যেটা থেকে তুমি হচ্ছে অনেক কমপ্লেক্স কোয়েশ্চেন যেগুলো আমরা কোনোদিন অ্যান্সার করা যাবে চিন্তাও করি নাই সেগুলো চলে আসতে পারে। তো এইটা কিভাবে কাজে লাগে, এখন এইটা এখন বিজনেসের ক্ষেত্রে মাল্টি ডাইমেনশনাল ডাটা জিনিসটা না বললে আমরা একটু নাসার কথা চিন্তা করি। আচ্ছা, এটা তো আমাদের অনেক কোনো বড় জিনিস না। সো ওলাপ হইতেছে এইটাই, আই গেস বুঝতে পারছো মাল্টি ডাইমেনশনাল জিনিসটা কি। এটা অনেক বিজ্ঞানীরাও ভালো করে বুঝে না মাল্টি ডাইমেনশন আসলে কি। ওকে, দেন হচ্ছে ডাটা মাইনিং। ডাটা মাইনিং হইতেছে আমাদের ডাটার ভিতরে কিছু হিডেন প্যাটার্ন থাকে, কিছু রিলেশনশিপ থাকে যেটা আমরা দেখতে পারি না, বুঝতে পারি না। তো এই জিনিসগুলো হইতেছে আমাদের খুঁজে বের করে। তো এইটার জন্য হচ্ছে তোমার ডাটা মাইন করার জন্য মানে অনেকগুলা সফটওয়্যার আছে বা অনেকগুলা প্রোগ্রাম ল্যাঙ্গুয়েজ ওর অ্যানালিটিক্যাল টুল ইউজ করা হয়, লাইক আমাদের ওলাপ। সো ওই ওলাপটা কি করে, আমাদের এই হিডেন প্যাটার্ন বা যেগুলো আছে বা যে রিলেশনশিপগুলো আছে, মানে এখন হিডেন প্যাটার্নটা কীরকম, যে ধরো তুমি একটা মার্কেটিং কোনো একটা স্টেপস নিছো, তো মার্কেটিং স্টেপস তুমি 10 বছর ধরে এক একটা মার্কেটিং স্টেপস নিছো, বাট কোনো একটা সেলসের মধ্যে কোনো খুব একটা মানে করতে পারতেছ না, কোনো হুঁশজ্ঞান করতে পারতেছ না যে আমার এটা কি বাড়তিছে না কমতিছে। সো ওই ক্ষেত্রে তোমাকে অ্যাকুরেট ইনফরমেশন দিতে পারবে, তোমার কাছে দেখে মনে হইতেছে বাড়তিছে, বাট তুমি যখন ওইটা ওই করবা, ডাটা মাইন করবা, তখন তুমি তোমার সামনে আসবে যে না এটা আসলে বাড়তিছে না, এটা দেখে মনে হইতেছে বাড়তিছে কিন্তু এটার সাথে সাথে আমার খরচও অনেক বাড়তিছে। তো সব হিসাব করে দেখা গেল যে আসলে তোমার রেজাল্ট হচ্ছে নেগেটিভলি স্কিউড, মানে এটা আমাদের কোনো পজিটিভ কোনো কিছু মিন করতেছে না, নেগেটিভ মিন করতেছে, মানে নেগেটিভলি আমাদের ইফেক্ট করতেছে।
সো এইটাকে আমরা ডাটা মাইনিং বলতে পারি। সো টাইপস অফ ইনফরমেশন অবটেইনেবল ফ্রম ডাটা মাইনিং। তো আমরা ডাটা মাইনিং থেকে কি কি পাইতে পারি, মানে কি কি ইনফরমেশন আমরা পাইতে পারি। সো ফার্স্ট অফ অল যেটা পাবো সেটা হচ্ছে অ্যাসোসিয়েশনস। সো অ্যাসোসিয়েশনসের ভিতরে আমরা পাবো যে লাইক এ সুপার মার্কেট ফাইন্ড দ্যাট ওয়েন কর্ন চিপস আর পারচেসড কোলা ইজ বট 65% অফ দ্য টাইম অ্যান্ড 80% ওয়েন দেয়ার ইজ এ প্রমোশন। দিস ইনসাইটস হেল্প বিজনেস অপটিমাইজ প্রমোশনাল স্ট্র্যাটেজি। সো কোনো জিনিসের সাথে কোনো জিনিসের ধরো অ্যাসোসিয়েশন আছে, যেরকম আমি যে তোমার মার্কেটিং স্ট্র্যাটেজির সাথে সেলসের যেটা কথা বললাম। সো কোনো জিনিসের সাথে ধরো কোনো জিনিসের অ্যাসোসিয়েশন আছে। সো তুমি ডাটা মাইনিংয়ের মাধ্যমে ওদের মধ্যে কি রিলেশনশিপ আছে, পজিটিভ আছে না নেগেটিভ আছে, তোমার কাছে দেখে মনে হচ্ছে পজিটিভ বাট ওটা আসলে নেগেটিভ, সেই জিনিসটা ইজিলি বের করতে পারবা। দেন হইতেছে আমাদের সিকোয়েন্সেস। সো সিকোয়েন্সটা কি, দিস টাইপ আইডেন্টিফাইজ relationships between events over time. For instance, if a house is purchased, then there is a 65% chance that a refrigerator will be bought within 2 weeks and a 45% that an oven will be purchased within a month. So এইটা একটা সিকোয়েন্সিয়ালি যাইতেছে, খেয়াল করছো যে প্রথমে কি করতেছো, তুমি বাড়ি কিনতেছো, বাড়ি কেনার পরে 2 সপ্তাহের কি জানি বলে, আহ, 2 সপ্তাহের মধ্যে তুমি হইতেছে গিয়ে একটা ফ্রিজ কিনতেছো এবং 1 মাসের মধ্যে তুমি একটা ওভেন কিনতেছো। সো এরকম তো একটা সিকোয়েন্সিয়ালি যাইতেছে। সো যদি কোনো ডাটার মধ্যে এরকম কোনো সিকোয়েন্স থাকে যে এইভাবে এইভাবে আগাইতেছে বা এইভাবে যেভাবে জিনিসটা হইতেছে, তখন এই সিকোয়েন্সটা আমরা ডাটা মাইনিংয়ের মাধ্যমে খুঁজে বের করতে পারি। দেন হচ্ছে ক্লাসিফিকেশন। সো ক্লাসিফিকেশন কি, ক্লাসিফিকেশন হচ্ছে আমাদের ডাটা প্যাটার্নের যদি কোনো প্যাটার্ন থাকে, যেরকম ধরো বিজনেস ইউজ ক্লাসিফিকেশন টু আইডেন্টিফাই কাস্টমার্স লাইকলি টু চার্ন বা লিভ। বাই আন্ডারস্ট্যান্ডিং দ্য ক্যারেক্টারিস্টিক্স অফ দিস কাস্টমার্স কোম্পানিজ ক্যান ডিজাইন রিটেনশন স্ট্র্যাটেজি। সো ধরো কোনো একটা মানে কারণে বা কোনো একটা রিজনে কাস্টমার চলে যাইতেছে, তো তুমি রিজনটা খুঁজে বের করতে পারবা এই ডাটা ইসার মাধ্যমে। মানে অনেকগুলো কাস্টমারের ডাটা, দেন যারা চলে যায় তাদের ডাটা নিয়ে তুমি ক্লাসিফাই করতে পারবা যে এরা কোন ধরনের কাস্টমার, এই এবং এদেরকে আমি এই ধরনের কাস্টমার বলতেছি, অ্যান্ড এই ধরনের কাস্টমাররা এরকম সার্টেন পিরিয়ড পরে বা এই সার্টেন টাইম বা এই সার্টেন জিনিসের কারণে চলে যায়। দেন হচ্ছে আমাদের ক্লাস্টারিং। তো ক্লাস্টারিংটা কি, ক্লাস্টারিং গ্রুপস ডাটা বেসড অন সিমিলারিটিস when no predefined categories exist. For example, a data mining tool might discover affinity groups of bank card holders or segment customers based on demographics and their personal investment preference. This method helps businesses understand customer segmentation. সো ক্লাস্টার মানে কি, ক্ষুদ্র ক্ষুদ্র অংশ। তো তুমি কি করতে পারো, তুমি হচ্ছে ডাটা ইনপুট দেওয়ার মাধ্যমে তোমাকে মানে অনেক ধরনের কাস্টমার, তুমি তোমার সব কাস্টমারের ডাটা তৈরি করে তাকে আপলোড করে দিলা, দিয়ে বললা এইখান থেকে আমাকে 10 ধরনের কাস্টমার বের করে দাও, যে এক একটা কাস্টমার এক এক ধরনের এবং তারা কি প্রেফার করে এবং তারা কোনটা অপছন্দ করে সেটার বেসিসে আমাকে এরকম ক্লাসিফাই করে দাও বা এরকম ভাগ করে দাও। তো তোমাকে 10টা ভাগ দিবে, সেটার বৈশিষ্ট্য কি সেগুলো দিবে। দেন তুমি বুঝতে পারবা যে এই কোম্পানির হইতেছে আমার কোম্পানির এই কাস্টমারের এরকম এরকম হচ্ছে ওদের নিডস এবং এগুলো তারা অপছন্দ করে। তো তোমার কাছে যখন একটা কাস্টমার আসবে, তো তখন তুমি আইডেন্টিফাই করতে পারবে 10টা ভাগের মধ্যে ও কোন ভাগে পড়ে, হয়তো বা সে 6 নম্বর টাইপের কাস্টমার অথবা হইতে পারে সে 4 নম্বর টাইপের কাস্টমার। তো তুমি তখন বের করতে পারবা যে কোন কাস্টমার তোমার জন্য ওই বাটারফ্লাই, তারপর হচ্ছে আরও 4 ধরনের যে কাস্টমার ছিল এরকম আর কি। দেন ফরকাস্টিং কীরকম, ফরকাস্টিং কি, যেটা হচ্ছে সবচাইতে
ইম্পর্টেন্ট জিনিস, তুমি প্রিভিয়াস 30 বছরের ডাটা আছে, প্রিভিয়াস 30 ইয়ারের ডাটা থেকে একটা প্যাটার্ন তো আছে, এই প্যাটার্ন থেকে তুমি যেটা এসপিএসএস এ করা যায়, তো ওই প্রিভিয়াস 10 বছরের ডাটা থেকে 30 বছরের ডাটা থেকে তুমি দেখতে চাইতেছো নেক্সট 10 বছর কেমন হইতে পারে। তো এইটাকে আমাদের ডাটা ফরকাস্টিং বলা হয়, যেটা সবচেয়ে বেশি কোম্পানিতে সবচাইতে বেশি ইউজ করা হয়। সেটা হচ্ছে এই ফরকাস্টিংটা, মানুষ হচ্ছে ফিউচার নিয়ে অনেক বেশি মানে ফিউচার ওরিয়েন্টেড। তো এইখানে কি করা হয়, এই জায়গায় সিম্পলি হচ্ছে আমাদের, এটা যেন কি নিয়ে কথা বলতেছি, ফরকাস্টিং। যেরকম আমার ওই ধরো আমাদের রিপোর্টের সময় আমাদের কাছে আহ, প্রথম 8 বছরের ডাটা আছে, পরের 2 বছরের ডাটা নাই। সো এসপিএসএসে আমরা উপরের 8 বছরের ডাটা ইনপুট দিয়ে পরবর্তী 2 বছরের একটা ওর কাছ থেকে পটেনশিয়াল রেজাল্ট পেয়ে যাইতে পারি, যেটা বলছিলাম যে করবো, বাট পরে করি নাই। তো এই 8 বছরের বেসিসে 2 বছরের ডাটা আসাটা কিন্তু খুব একটা অ্যাকুরেট না। যদি না আমার কাছে 28 বছরের ডাটা থাকে, সে 28 বছরের থেকে যদি আমি 2 বছরের ডাটা বের করি, সেটা কিন্তু মোর অ্যাকুরেট। সো এইরকম যত হইতেছে গিয়ে আমার ওল্ড ডাটা বাড়তে থাকবে, আমার ডাটা অ্যানালাইসিস ও ডাটা ফরকাস্টিং তত অ্যাকুরেট হইতে থাকবে। ये खत्म क्यों नहीं होता वे, 5 पेज আছে পুরা, 6 পেজ আছে পুরা, 7 পেজ আছে পুরা। তো এখন আমরা ডাটা ওয়্যারহাউসের কম্পোনেন্ট দেখব। অ্যান্ড আমাদের ওয়্যারহাউসটা কি, ওয়্যারহাউস হচ্ছে যেখানে আমাদের ডাটা থাকে। সো ফার্স্ট অফ অল অপারেশনাল ডাটা, এই অপারেশনাল ডাটা থাকে, আমার হিস্টোরিক্যাল ডাটা থাকে, আমার মেশিনের ডাটা থাকে, আমার ওয়েবসাইটের ডাটা থাকে, আমার অডিও আর ভিডিও ডাটা থাকে, এবং আমার এক্সটার্নাল যে কম্পিটিটর বা এক্সটার্নাল ফ্যাক্টরস থাকে সেগুলোরও ডাটা থাকে। সো এই সব ধরনের ডাটাকে আমি কি করি, হাডুপ ক্লাস্টারের মধ্যে নিয়ে আসি। তো আমাদের হাডুপ ক্লাস্টারটা কি ছিল আমরা যদি আরেকবার দেখি, তো যেটা হচ্ছে আমাদের ওপেন সোর্স থেকে ডাটা কালেক্ট করে দেন সেটা করতেছে কি আমরা প্রসেস করি, অ্যানালাইসিস করে একটা ইজিলি একটা অনেক বড় আউটকামে এসে যাই। সো এইগুলো থেকে এই যে অনেকগুলো ডাটা, আমার অপারেশনের ডাটা, আমার হিস্টোরিক্যাল ডাটা, আমার মেশিনের ডাটা, আমার ওয়েবসাইটের ডাটা, অডিও ভিডিও ডাটা, এগুলো রিচ এক্সটার্নাল বাকিতে ডাটা নিয়ে এরকম একটা হাডুপ ক্লাস্টার তৈরি হয়। সো এই হাডুপ ক্লাস্টার কি হইতেছে, হাডুপ ক্লাস্টার দেন যাইতেছে আমাদের অ্যানালাইটিক্যাল প্ল্যাটফর্মে। এর অ্যানালাইটিক্যাল প্ল্যাটফর্ম থেকে আমাদের যাইতেছে যারা এইগুলা হচ্ছে গিয়ে চাইতেছে, মানে আমাদের পাওয়ার ইউজার, তারা এটা কীভাবে বের করতেছে, কোয়েরিসের মাধ্যমে বের করতেছে, ওলাপের মাধ্যমে বের করতেছে, ডাটা মাইনিংয়ের মাধ্যমে বের করতেছে, রিপোর্টসের মাধ্যমে বের করতেছে, এইগুলোর মাধ্যমে তারা বের করতেছে। দেন দেন অথবা তারা অ্যানালাইটিক্যাল প্ল্যাটফর্ম থেকে কোনো একটা অ্যানালাইসিস না বের করে ওনারা একদম, এই অ্যারোটা দেখো, এটা একটু আই গেস তোমাকে ড্র করে করে দেখাইলে ভালো হইতো। তো এই যে আমাদের এই সবগুলো ক্লাস মানে ইনফরমেশন হাডুপ ক্লাস্টারে গেল, হাডুপ ক্লাস্টার থেকে আমাদের অ্যানালাইটিক্যাল প্ল্যাটফর্মে আসলো, অ্যানালাইটিক্যাল প্ল্যাটফর্ম থেকে এই অ্যানালাইসিসটা ফাইনাল ধরো রিপোর্ট গ্রাফ চার্ট এইগুলা গেল এই আমাদের ইউজারের কাছে। সো ইউজারের কিন্তু সবসময় অ্যানালাইসিস নাও লাগতে পারে, তার হয়তো এরকম দরকার যে তার শুধু এই ডাটাগুলা দরকার বা এই এক্সেলের এই ডাটা ইনফরমেশনগুলো দরকার। তো সে কী করতে পারে, এই হাডুপ ক্লাস্টার থেকে শুধুমাত্র সেই ইনফরমেশনগুলোও তার কাছে রাখতে পারে। আরেকটা কাজ যেটা আছে আমার অপারেশনাল ডাটা, এই অপারেশনাল ডাটা বা আমার এই কোম্পানি অপারেশন করতে যত ডাটাগুলো আছে সেগুলোকে আমরা অপারেশনাল ডাটা বলতেছি। এই ডাটাগুলা আমাদের ওয়্যারহাউসে যায়, ওয়্যারহাউস থেকে আমাদের ডাটা মার্ট যেটা আমরা জানি শর্ট টার্মের জন্য সেখানে যায়, সেইখান থেকে আমাদের হচ্ছে ক্যাজুয়াল ইউজারদের কাছে যায়। বা অনেক সময় এটাও হয় যে আমাদের ডাটা মার্কেট থেকেও ক্যাজুয়াল ইউজারের কাছে যায় না, ডিরেক্ট ডাটা ওয়্যারহাউস থেকে ক্যাজুয়াল ইউজারের কাছে যাইতে পারে। আর আমাদের হ্যাডুপ ক্লাস্টার যেটা, সেটাও হচ্ছে ডাটা ওয়্যারহাউসে থাকে এবং ডাটা ওয়্যারহাউস থেকে তোমার ক্যাজুয়াল ইউজাররা হইতেছে গিয়ে সেটা নিতে পারে। তো এটা যদি না বুঝো আমাকে বইলো। দেন আমরা আসি টেক্সট মাইনিংয়ে। টেক্সট মাইনিং কি,
Text mining refers to the process of deriving meaningful information and insight from unstructured text data. This process involves using various techniques to analyze and extract patterns, trends, and relationships from text sources like documents, social media posts. টেক্সট মাইনিংটা আমি একদম ইজিলি বলি। ধরো তোমার কাছে একজন মেইল দিছে, তুমি একজন ফাইন্যান্সিয়াল অ্যানালিস্টকে খুঁজতেছো, তোমার কাছে সিভি দিছে। তো তুমি সেই সিভি থেকে হইতেছে বের করতে চাইতেছো যে সে হচ্ছে ফাইন্যান্স নিয়ে কতখানি করছে, তার এখানে ফাইন্যান্স ওয়ার্ডটা কতবার আছে, তার সিভিতে ফাইন্যান্স ওয়ার্ড অনেকবার আছে, মানে তো সে ফাইন্যান্স নিয়ে তার অনেক ভালো, নলেজ বলো বা ওয়ার্ক এক্সপিরিয়েন্স বলো সেগুলো ভালো। কিন্তু ধরো সে হচ্ছে আছে কি ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টের একজন তোমাকে যদি সিভি ড্রপ করে, তার সিভিতে তো ফাইন্যান্স নেই, তেমন কিছু থাকবে না। সো যখন ধরো এই এই যে আমার শিট, এখানে ধরো আমি বের করতে চাইতেছি ওয়েব কথাটা কতবার আছে। এই ওয়েব কথাটা আছে আমাদের 48 বার। আর আমি যদি বের করতে চাই এখানে আমাদের মাইন শব্দটা কতবার আছে, 22 বার আছে, সরি 10 বার আছে। এই যে আমি হতেছে টেক্সটের মাধ্যমে ইনফরমেশন খুঁজে বের করতেছি, এইটাকে বলা হয় টেক্সট মাইনিং। ওয়েব মাইনিংটা কি? ওয়েব মাইন হতেছে আমাদের ওয়েবসাইটের যে ডাটাগুলো আছে, যখন আমরা কোনো অ্যাপ্রোপ্রিয়েট অ্যাপ্লিকেশনের মাধ্যমে এই ওয়েবসাইটের ডাটাগুলা তোমার গ্যাদার করি বা খুঁজি, এটা কোনো অ্যানালাইজ করি, তখন সেটাকে আমরা ওয়েব মাইনিং বলি। সো ওয়েব মাইনিংটা কীরকম? ধরো তুমি দারাজে গিয়ে তুমি একটা জিনিস খুঁজতেছো, কী খুঁজতেছো, ধরো ব্লেন্ডার লিখে সার্চ দিলা। ব্লেন্ডার লিখে সার্চ দিলে তোমার সামনে এরকম 1000টা ব্লেন্ডার এসে গেল। এই যে তুমি ওয়েবসাইটের মাধ্যমে খুঁজে বের করতেছো, এই জন্য এটাকে আমরা বলবো ওয়েব মাইনিং। দেন আমরা কি বলতেছি, ডাটাবেস অ্যান্ড দ্য ওয়েব। তো ডাটাবেস অ্যান্ড ওয়েবের মধ্যে সম্পর্কটা কি? তোমার ওয়েবসাইট হচ্ছে তোমার ডাটাবেসকে শো করে, মানে দারাজের ডাটা সেটে সব এই ড্রেস ট্রেস জুতা মুতা যা কিছু আছে সব কিছু ইনফরমেশন আছে, বা ইনফরমেশনটা তোমার কাছে শো হবে কিসের মাধ্যমে? ওয়েবসাইটের মাধ্যমে। সো এটা হচ্ছে ডাটাবেস অ্যান্ড ওয়েবের কথা। সো ওয়েব বা ডাটাবেসের মধ্যে যে ইন্টারাকশন, এই যে তুমি ওয়েব থেকে ডাটা তোমার কাছে আসতেছে, ডাটা থেকে ওয়েব তোমার কাছে যাইতেছে, সো এই যে ইন্টারাকশন বা ইনফরমেশন এক্সচেঞ্জ, এই জিনিসটা আসলে কিভাবে হয়? সো ফার্স্ট অফ অল হচ্ছে ইউজার অ্যাক্সেস। ইউজার অ্যাক্সেস কী করো, তুমি হচ্ছে গিয়ে সার্চ দাও যে আমার জুতা আমি দেখতে চাই, সো শু লেখে সার্চ দাও। সো এই যে ইউজার অ্যাক্সেস থেকে ইনফরমেশনটা চলে গেল, দেন এটা কই যাবে? ওয়েব সার্ভার অ্যান্ড এইচটিএমএল কমান্ড হিসাবে। তুমি তো সার্চ দিচ্ছ এভাবে, বাট ওই জিনিসটা কিসে কনভার্ট হয়ে যাবে? এইচটিএমএল কমান্ডে কনভার্ট হয়ে যাবে। দেন এটা কি যাবে? মিডল ওয়্যার অ্যান্ড এসকিউএল ট্রান্সলেশনে যাবে। তো আমরা একটু এই জিনিসটা হচ্ছে আমাদের একটু বুঝতে হবে। আচ্ছা, এইচটিএমএলটা তোমাকে বলি। এইচটিএমএল হচ্ছে আমাদের ওয়েবসাইট হচ্ছে এইচটিএমএল ল্যাঙ্গুয়েজ ইউজ করে ডিজাইন করা হয়। এটা আমাদের কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ না, এটা হচ্ছে আমাদের ওয়েবসাইট ডিজাইনিং ল্যাঙ্গুয়েজ। তো দেন এই তোমার এই সার্চ শুটাকে সেই এইচটিএমএল কমান্ড এসে কনভার্ট করে নিয়ে দেন এটা খুঁজে বেড়ায়। তো এরপরে এটা যায় হচ্ছে আমাদের মিডল ওয়্যার অ্যান্ড এসকিউএল ট্রান্সলেশনে। তো এটা কি হয়, তোমার এই এইচটিএমএল যে রিকোয়েস্ট বা কমান্ড যেটা আছে, এটা হচ্ছে এসকিউএল বা স্ট্রাকচার্ড কোয়েরি ল্যাঙ্গুয়েজ। তো এই এসকিউএলে হচ্ছে কি তোমার কনভার্ট হয়ে যায়। সো এইটা হইতেছে কি এই তোমার ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম যেটা, ও কিন্তু আবার এইচটিএমএল বুঝে না, ও বুঝে হচ্ছে এসকিউএল ল্যাঙ্গুয়েজ। সো এই কারণে আবার এসকিউএল কিন্তু আবার তোমার টেক্সট বুঝে না, সে বুঝে এইচটিএমএল। সো যেটা হইতেছে তোমার ডাটা কনভার্ট হইতেছে এইচটিএমএলে, এইচটিএমএল এর ডাটা কনভার্ট হইতেছে এসকিউএলে, অ্যান্ড এসকিউএল এর ডাটা গিয়ে দেন লাগতেছে ডিবিএমএসে। সো ডিবিএমএস এখন ওই এসকিউএল ল্যাঙ্গুয়েজের উপর বেসিস করে তোমার ওই ডাটাবেস সার্ভার যেটা আছে সেইখান থেকে তোমার ইনফরমেশনটা খুঁজে বের করবে যে শু নিয়ে কত কি আছে। দেন এটা কি করবে? অ্যাপ্লিকেশন সার্ভারের কাছে যাবে, যেটা হতেছে যে তোমাকে সেই ডাটাটা আবার এই ওয়েব সার্ভারে গিয়ে শো করবে যে জুতা এই জুতা আছে, ওই ওই জুতা আছে, এরকম কত কিছু হয় ভাই, আমরা তো কিছুই বুঝি না।
দেন আমরা কিছু জিনিস জানবো, সেটা হচ্ছে ম্যানেজিং ডাটা রিসোর্স। তো ডাটা রিসোর্স ম্যানেজ করা কি, আমাদের যেই ডাটার সোর্সগুলো আছে এগুলাকে হচ্ছে আমাদের কোনো পলিসি বা কোনো কিছু ম্যানেজ করা আর কি, এটা কোনো হাতের জিনিস না, জানলেও জানবে। ইস্টাবলিশিং অ্যান্ড ইনফরমেশন পলিসি, এটাও কোনো কিছু না। ডাটা শেয়ারিং কি, কোনো কিছু তোমাকে শেয়ার করা। ডাটা মেনটেনেন্স কি, ডাটা হচ্ছে আপডেট করা, ডাটা চেঞ্জ করা, এগুলাকে আমরা ডাটা মেনটেনেন্স বলতেছি। সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি কি, সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি হইতেছে তোমার ইনফরমেশন যখন তুমি কোনো জায়গায় অ্যাপ্লাই করতেছো, ওই ইনফরমেশনটা প্রাইভেটই থাকবে, তারা অন্য কারোর কাছে সেল করতে পারবে না। সো এইটাকে আমরা বলতেছি সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি। দেন কি আছে, কনসিকুয়েন্সেস অফ পোর ডাটা কোয়ালিটি। সো পোর ডাটা কোয়ালিটির কারণে আমাদের ফাইনান্সিয়াল লস হইতে পারে, দেন হচ্ছে আমাদের কাস্টমার চলে যেতে পারে এবং অনেক ধরনের ক্ষতি হইতে পারে। দেন আমরা কি হচ্ছে কমন ডাটা কোয়ালিটি ইস্যুস। সো ডাটা কোয়ালিটি নিয়ে আমাদের কিছু কমন ইস্যুস আছে যেগুলো আমরা না পড়ে আমাদের প্রথমেই আই গেস পড়ছিলাম। এই জিনিসটা নিয়ে দেখি, তাহলে আমাদের আর পড়তে হবে না। হ্যাঁ, তুমি চাইলে এই ডাটা কোয়ালিটি নিয়ে এই ভিতরের জিনিস এখানে যেগুলো আছে এইগুলো লিখে দিতে পারো, তাহলেই হবে, তাহলে আমাদের নতুন করে ওই জিনিসটা পড়তে হবে না। দেন সো ডাটা কোয়ালিটি আপনি এনশিওর করবে, এনশিওর করবো কিভাবে, ডাটা কোয়ালিটি অডিটের মাধ্যমে। একটা নির্দিষ্ট টাইম পরে পরে আমরা হচ্ছে ওই যারা হচ্ছে আইটির লোক তারা হচ্ছে চেক করবে বা অডিট করবে যে আমাদের কোয়ালিটিটা কীরকম। এটার জন্য সাধারণত বাইরে থেকে ওই সফটওয়্যার ইঞ্জিনিয়ারদেরকে বলা হয় যে ভাই আপনি দেখেন আমার ওয়েবসাইটে কোনো এই খুঁটিনাটি কী ভুল আছে, কী কারণে আমার ওয়েবসাইট হ্যাক হয়ে যেতে পারে। তো এইভাবে তারা তাদের ওয়েবসাইট কোয়ালিটি বা ডাটা কোয়ালিটিকে অডিট করে। দেন আরেকটা আছে ডাটা ক্লিনসিং বা ডাটা স্ক্রাবিং। সো ডাটা স্ক্রাবিংটা কি, ডাটা স্ক্রাবিং হচ্ছে আমাদের যদি কোনো ভুল থাকে, মিসিং ডাটা থাকে, সেইগুলা হইতেছে খুঁজে বের করে সেগুলোকে প্রপার, আইদার প্রপার ওয়েতে সেই জিনিসটাকে রাখে অথবা যে জিনিসটাকে সে ডিলেট করে দেয়। এইটাকে আমরা ডাটা স্ক্রাবিং বলতেছি। সো ওয়েব ডাটা এন্ট্রি নিয়ে যদি আমাদের কিছু চ্যালেঞ্জেসের কথা বলি, অ্যাজ বিজনেস ইনক্রিজিংলি মুভ টু ওয়েব প্ল্যাটফর্মস, data entry errors can rise. For example, customers entering data on website might introduce mistakes that get transferred directly into internal system. তো তোমার কোনো উল্টাপাল্টা ইনফরমেশন দেওয়ার কারণে ওই অনেক সময় ডাটা মানে ওদের যেই সার্ভার, সেই সার্ভার ক্র্যাশ হয়ে যাইতে পারে। তো এইটার জন্য হচ্ছে আমাদেরকে অনেক স্ট্রেট কাট জিনিসপত্র রাখতে হয়। দেন আমরা বলতেছি ইম্প্যাক্ট অন ইন্ডিভিজুয়াল। এইটার কারণে হচ্ছে ইন্ডিভিজুয়ালদের মানে ইনফরমেশনের যে সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি যেটা আছে সেই জিনিসটা ব্রিচ হয় এবং মানুষের সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি যে মানে যেটা থাকার কথা সেই জিনিসটা থাকবে না, হ্যাকাররা মনে করে হ্যাক করে ডাটা নিয়ে চলে যাবে। তো এইটা হইতেছে তোমার প্রবলেম। মানে এইখানে এগুলা মোটামুটি আগাই না, মানে এখান থেকে আসার মতো জিনিস বুঝতে গেলে মানে এখানে অনেক জিনিস আছে যেগুলো আর কি কোশ্চেনে তো এগুলো আছেই, বাট কোশ্চেনে আছে বইয়ে নাই এমন অনেক জিনিস আছে। তো কোশ্চেনের অ্যান্সার তোমাকে আমি দিয়ে দিচ্ছি, ওইগুলা দেখো।